বলতো বিপ্লবী, আবার কেউ বলতো স্বৈরশাসক। টানা ৪২ বছর গাদ্দাফি লিবিয়া শাসন করেছেন। অদ্ভুত সব কনভয়, সোনার পিস্তল আর দেশের জিডিপি যেন তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট। বিগত বছরগুলোতে গাদ্দাফি দুনিয়াকে নানা অদ্ভুত ও বিতর্কিত ধারণা দিয়েছেন। কেউ পছন্দ করেছে, কেউ উপহাস করেছে, কেউ বা ঘৃণা করেছে। কিন্তু ২০১১ সাল ছিল সম্পূর্ণ আলাদা। একের পর এক প্রেসিডেন্ট ও নেতা ক্ষমতা হারাচ্ছিলেন। গাদ্দাফি জানতেন তার পালাও আসছে, কিন্তু তিনি জানতেন না পর্দার আড়ালে থাকা কয়েকজন শক্তিশালী খেলোয়াড় তাকে বিশ্বাসঘাতকতা করতে চলেছে। কারা ছিল তার বিরুদ্ধে, কেন এবং কি ঘটেছিল সেই ধুলিমলিন সিরতের রাস্তায়, এখানে গাদ্দাফি জীবনের শেষ লড়াইটা লড়লেন। বাংলা ডকুমেন্টারির আজকের পর্বে আমরা দেখাবো গাদ্দাফির জীবনের শেষ ২৪ ঘন্টা। সাথে আছে আমি আল আমিন শিকদার। ১৯ অক্টোবর ২০১১ দুপুর ২টা। গাদ্দাফি লুকিয়ে আছেন সিরাতের দক্ষিণে মরুভূমির এক নির্জন ভবনে, যা মূলত তার প্রতি অনুগত জনগোষ্ঠীর এলাকা। প্রায় ২ মাস ধরে তিনি এখানে লুকিয়েছিলেন, রাজধানী ত্রিপলি বিদ্রোহীরা দখল করার পর থেকেই। তার সঙ্গে আছে ছেলে মুতাসিম গাদ্দাফি, সেনাপ্রধান আবু বকর ইউনুস জাব্বার, নিরাপত্তা প্রধান মানসুর দাও এবং ভারী অস্ত্রধারী কয়েকজন অনুগত যোদ্ধা। তিনি যখন পরিষ্কার পানির অভাব আর বিদ্যুতের কম ভোল্টেজ নিয়ে অভিযোগ করছিলেন, তখন তার সেনাপ্রধান খবর পেলেও বিদ্রোহীরা সিরাতের আরও বেশ কিছু অংশ দখল করে ফেলেছে। নিরাপত্তা প্রধান আলাদা করে গাদ্দাফিকে বোঝানোর চেষ্টা করলেন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, কিন্তু গাদ্দাফি একটু শুনতে চাইছিলেন না। ঠিক তখনই ওয়াকিটকি দিয়ে শেষ অনুগত বাহিনীর একজন জানালো সিরতের শেষ বিশ্বস্ত জেলা বিদ্রোহীদের হাতে দখল হয়ে গেছে। এখন শুধু সময়ের ব্যাপার মাত্র, বিদ্রোহীরা তার অবস্থান ঠিকঠাক খুঁজে পাবে। উপস্থিত সবাই বুঝে গেল শেষ শুরু হয়ে গেছে। ২০ অক্টোবর ভোর। বিদ্রোহীরা সিরাতের বেশিরভাগ এলাকা দখল করেছে, কিন্তু শেষ প্রতিরোধ চলছে শহরের কেন্দ্রের জেলা ২ এলাকায়। গাদ্দাফির যোদ্ধারা এখানেই ঘনীভূত। বিদ্রোহীরা তাদের অবস্থান শক্ত করছে, পথ আটকে দিচ্ছে, যাতে গাদ্দাফির পালানোর আর কোনো উপায় না থাকে। গুরুত্বপূর্ণ ভবনগুলোতে গোলাবর্ষণ চলছিল, যেখানে গাদ্দাফির বিশ্বস্তরা অবস্থান করছিল, কিন্তু তারা জানত না গাদ্দাফি সেখানে নেই। তিনি শহরের কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে দক্ষিণের একটি কম্পাউন্ডে লুকিয়েছিলেন। সেখানে আটকা পড়েছেন তিনি। দেশ জুড়ে বিপ্লবী সরকার প্রভাব বিস্তার করেছে। অধিকাংশ অনুসারী নিহত বা তাকে ছেড়ে চলে গেছে। তার নিরাপত্তা প্রধান প্রস্তাব দিলেন পশ্চিম দিকে মিসরাতার দিকে পালাতে হবে, হয়তো বিমানবন্দরের রানওয়েতে গিয়ে কোনো জেট বা হেলিকপ্টার দখল করে পালানো যাবে। গাদ্দাফি এতে সম্মতি দিলেন, কিন্তু এখনই রওনা হওয়া যাবে না। গাড়ির শব্দে বিদ্রোহীরা টের পেতে পারে। সিদ্ধান্ত হলো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। ২০ অক্টোবর ২০১১ সকাল ৮:৩০। গাদ্দাফির দল পালানোর প্রস্তুতি নিল। মোট ২৫টি গাড়ির একটি কনভয় তৈরি হলো। গাদ্দাফি মাঝের কোনো এক গাড়িতে ছিলেন। শহরের ভেতর দিয়ে সরাসরি যাওয়ার সুযোগ ছিল না, হামলার ভয় ছিল, তাই তারা ঘুরপথ ধরে বেরোতে লাগলো। কিন্তু শহর ছাড়া ঠিক আগ মুহূর্তেই কনভয়কে আটকায় ন্যাটো বাহিনী, বিদ্রোহীরা নয়। একটি ব্রিটিশ RAF টর্নেডো বিমান কনভয় শনাক্ত করে, কারণ নেটো গাদ্দাফির স্যাটেলাইট ফোন কল ইন্টারসেপ্ট করছিল। মিনিটের মধ্যেই ২১টি গাড়িতে আঘাত হানা হয়, অনেক গাড়ি ধ্বংস হয়। এরপর যুক্তরাষ্ট্রের প্রেডেটর ড্রোন মিসাইল ছোড়ে। এরপর ফরাসি মাইরেজ ২০০০D বোমা হামলা করে। কনভয়ের বেশিরভাগই অকেজো হয়ে পড়ে। ডজন ডজন অনুগত যোদ্ধা নিহত হয়। কনভয় ছত্রভঙ্গ হয়ে যায়। শব্দ শুনে বিদ্রোহীরাও দ্রুত সশস্ত্র গাড়ি নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। সকাল ১১টা। কয়েক ঘন্টা ধরে বিদ্রোহী ও গাদ্দাফির বাকি সৈন্যদের মধ্যে গুলি বিনিময় চলছিল। গাদ্দাফির ছেলে মুতাসিম নেটোর বোমায় নিহত হন। ২৫টি গাড়ির কনভয় থেকে এখন বেঁচে আছে মাত্র ৫টি, গাদ্দাফি সহ।
গাদ্দাফি ও অন্য 2 জন পায়ে হেঁটে পালিয়ে 2টি বড় ড্রেনেজ পাইপে লুকালেন। বিদ্রোহীরা দ্রুত চারদিকে ঘিরে ফেলল। এক বিশ্বস্ত সৈন্য গ্রেনেড ছুড়লে তা দেয়ালে লেগে ফিরে আসে এবং সেই বিশ্বস্ত সৈন্য সেটার উপর ঝাঁপিয়ে পড়ে নিজেকে বিসর্জন দেন। গাদ্দাফিকে বাঁচাতে গিয়ে তিনি মারা যান। একজন হাতে সাদা পাগড়ি বেঁধে আত্মসমর্পণের সংকেত দিল। অবশেষে বিদ্রোহীরা পাইপের মুখে পৌঁছে যায়। গাদ্দাফি হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে। তাকে টেনে হিঁচড়ে দাঁড় করানো হয়। রক্তাক্ত, আঘাতপ্রাপ্ত এবং হতবিহ্বল, কিন্তু তখনও তিনি জীবিত ছিলেন। দুপুর 12টা গাদ্দাফি ধরা পড়লেন। তাকে একটি পিকআপ ট্রাকের পেছনে তোলা হয়। কেউ চিৎকার করছে, কেউ বলছে জীবিত রাখো, তাকে মেরো না। গাদ্দাফি শুধু বলছিলেন, কি হয়েছে, কি হচ্ছে? ক্যামেরায় দেখা যায় তিনি তখনও শ্বাস নিচ্ছেন। কয়েক মিনিট পর ক্যামেরা বন্ধ হওয়ার পর একটি অ্যাম্বুলেন্সের পেছনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 42 বছরের শাসনের সমাপ্তি ঘটে। বিকেল 4:30 সরকারি ঘোষণা আসে। এনটিসি প্রধান মাহমুদ জিবরিল ঘোষণা দিলেন, গাদ্দাফি মৃত। তিনি বললেন, আমরা পেরেছি, তাকে হত্যা করা হয়েছে। ফরেনসিক রিপোর্টে বলা হলো, গাড়িতে চলমান গুলি বিনিময়ের সময় গাদ্দাফি নিহত হন। কিন্তু এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানায় তিনি দেখেছেন গাদ্দাফিকে এক বিদ্রোহী 9mm পিস্তল দিয়ে পেটে গুলি করে। তবে এই 2টি কথাই বিতর্কিত। গাদ্দাফির মরদেহ কয়েকদিন ফ্রিজে প্রদর্শন করা হয়। লোকজন শত শত কিলোমিটার পাড়ি দিয়ে এসে দেখেছে তিনি সত্যি মৃত কিনা। পরবর্তীতে মরদেহ গোপনে মরুভূমিতে দাফন করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা ছিল আসল খেলোয়াড়? জাতিসংঘের এক প্রস্তাবের পর ন্যাটো লিবিয়ায় হস্তক্ষেপ করে। লক্ষ্য ছিল নাগরিক সুরক্ষা। বাস্তবে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সই সবচেয়ে বেশি চেয়েছিল গাদ্দাফিকে সরাতে। তারা বিদ্রোহীদের অস্ত্র দেয়, বিমান হামলা চালায়। গাদ্দাফি পতনের আগেই নতুন কর্তৃপক্ষকে শক্তিশালী করে তোলে। এটা ছিল একটি সরকার উল্টানোর পাঠ্যবই সুলভ উদাহরণ। গাদ্দাফির স্বপ্ন বনাম আজকের লিবিয়া। গাদ্দাফির প্যান আফ্রিকার স্বপ্ন ছিল স্বর্ণ সমর্থিত একক আফ্রিকান মুদ্রা গোল্ড দিনার, যা পশ্চিমা ব্যাংকের প্রভাবমুক্ত হবে। এবং বলা হয় এজন্যই পশ্চিমারা তাকে হত্যা করে। তার সময়ে স্বাস্থ্যসেবা ছিল ফ্রি, শিক্ষাও ছিল ফ্রি, বাড়ি ছিল সস্তা, বিদ্যুৎ ছিল ফ্রি, পেট্রোল পানির দামের মতো ছিল, নবদম্পতিদের সুদমুক্ত ঋণ দেওয়া হতো, অধিকাংশ পণ্যে আমদানি শুল্ক ছিল না। আজ লিবিয়া বিভক্ত, গৃহযুদ্ধ চলছে, অর্থনীতি ধ্বংস, ভবিষ্যৎ অনিশ্চিত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।